আসসালামু আলাইকুম দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান এসে নাকি ওসমান হাদির কবরে যাবে। ওসমান হাদির কবর, যার কবর কিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে রাখার ধৃষ্টতা, সাহস দেখিয়েছে এই তথাকথিত অপশক্তি। ওসমান হাদি কিনা বিএনপির নেতাদেরকে বলেছে এতদিন প্রস্রাব করেন নাই কেন, তাহলে কি এখন প্রস্রাব করার পর বিরতি দেওয়ার কারণেই তারেক ওসমান হাদির কবরে যাবে, নাকি সেই ইনসাল্টে তারেকের ভ্রম ফিরেছে, কোনটা? এখন কথা হচ্ছে এই ওসমান হাদি সে তো মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদের মতো রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতা বিরোধী শক্তিদের বিচার হওয়া উচিত ছিল না বলে মনে করত। তাহলে কি তারেক সেই নীতিকে সমর্থন করে? প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে আমাদের। প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা বলল ফ্যাসিস্টদের কোনো নাম, অর্থাৎ তাদের আইকনদের কোনো নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না। বঙ্গবন্ধু যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, ফ্যাসিস্টদের আইকন হয়ে থাকে, তাহলে কি জিয়াউর রহমানের আইকন বঙ্গবন্ধু ছিল না? উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর নাম নিয়ে, তখন কি বঙ্গবন্ধুর কি জিয়াউর রহমানের আইকন ছিলেন না? জানতে চাই, উত্তরটি দিতে হবে। তাহলে এই শিবিরের নেতা যখন বঙ্গবন্ধুর নাম মুছে দিল তারা, এবং সেখানে বঙ্গবন্ধুর হলের নামের জায়গায় ওসমান হাদির নাম লেখা হলো, তাহলে সেটা কি তারেক সমর্থন করে? তাহলে ওসমান হাদির ওই কবর থেকে আর দু পা ফেলে সে বঙ্গবন্ধুর হলের নামের জায়গায় ওসমান হাদির নাম রাখা হয়েছে, সেখানে দাঁড়িয়ে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদকে যে ভালোবেসে গেছে, তার প্রতি আরেকটু শ্রদ্ধা জানালে বোধহয় ভালোই হয়। কারণ ওই বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে সেখানে ওসমান হাদির প্রতিকৃতি রাখা হয়েছে, যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে সত্যিকার অর্থে বিশ্বাস করতে বলে আমি বিশ্বাস করি না। তার যে মুখের ভাষা, সাউয়া হাউয়া, এগুলো কি তারেক রহমানের কাছে খুব প্রিয় মনে হয়? তাহলে কি আমরা তারেক রহমানের মুখে সাউয়া হাউয়া কথাগুলি শুনতে পাবো? এটাই কি এখন বিএনপি রাজনীতি? এই রাজনীতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গিয়েছিলেন? উত্তরটি কিন্তু দিতে হবে তারেকের। তাহলে এই ওসমান হাদির কবরে কেন তারেক যাবে যদি এটা জিয়াউর রহমানের আদর্শ না হয়ে থাকে? কবরে যাওয়া যাওয়া নিয়ে তো তারেকের ইতিহাস আছে। আপনারা ভুলে যাবেন না যে বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল, বিএনপির অন্যতম খলিফা বদরুদ্দোজা চৌধুরীকে কিন্তু তারেক রাষ্ট্রপতির পদ থেকে হটিয়ে ব্রেল লাইনে হাঁটিয়েছিল। মূল কারণ ছিল জিয়াউর রহমানের ৩০তম শাহাদত দিবসে এই বদরুদ্দোজা চৌধুরী তার কবরে যান নাই। এই তো। তাহলে জিয়াউর রহমানের কবরের সম্মান প্রদর্শন না করার জন্য যদি বদরুদ্দোজা চৌধুরীর মতো বিএনপি নেতাকে রেল লাইনে দৌড় দিতে হয়, তাহলে প্রশ্ন, ওসমান হাদির মতো নিকৃষ্ট একজন জঙ্গির কবরে যদি তারেক রহমান যায়, তাহলে কি তারেক রহমানের পাকিস্তানের প্রতি নত জানু নীতি প্রকাশ পায় না? তাহলে কি তারেক রহমান তার বীর নেতা জিয়াউর রহমানের আদর্শে বিরুদ্ধে যাচ্ছেন না? ও ভুলে গেছি, তারেক যাই করুক না কেন, সে তো জিয়াউর রহমানের ঔরসে জন্ম। বিএনপি তো এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরকম করে বিএনপি টিকবে না, তারেক টিকবে না। বিএনপির সবচেয়ে ডেডিকেটেড কর্মীরা, জিয়াউর রহমানের সবচেয়ে প্রকৃত প্রেমীরা একে একে রুমিন ফারহানা, আতর রহমান আঙ্গুর, ওনাদের মতো কিন্তু দল ছাড়ার চিন্তা ভাবনা করবে। অনেকে এখন মুখে বলছে না, সময়ে কিন্তু তারা করে দেখাবে।
এত কনফিডেন্ট হওয়া ভালো না। সো আজকে বাংলাদেশে তারেক রহমান যাচ্ছেন। সো তারেক রহমান যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, সো তারেক রহমানকে কিছু জিনিস, যেহেতু দীর্ঘদিন যাবত উনি লন্ডনে ছিলেন, সো উনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানেন না এবং বাংলাদেশের অনেক কিছু জানেন না। সো তারেক রহমানকে কিছু জিনিস জানাতে চাই, তার নলেজে কিছু জিনিস দিতে চাই। তাই বলতে চাই জনাব তারেক রহমানকে, তারেক রহমান আপনি জানেন নাকি, আপনি যখন এয়ারপোর্টে যাবেন তারেক রহমান, এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরেই আপনি যখন দেখবেন যে থার্ড টার্মিনাল মনোমুগ্ধকর, অসাধারণ, ইউরোপের মতো এত সুন্দর একটি থার্ড টার্মিনাল যখন দেখবেন এবং আপনার স্ত্রী সন্তানকে যখন দেখাবেন এ হলো বাংলাদেশ, তখন ভুলে যেন না, একবার জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা নিজের অজান্তে একটা ধন্যবাদ দিন যে তা এটাই বাংলাদেশ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ইউরোপের মতো গড়তে চেয়েছিলেন। তারপরে আপনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে যে সরাসরি এসে যে 300 ফিটে যে সমাবেশ করবেন, এই 300 ফিট যেখানে সমাবেশ করবেন, যে সুন্দর করে বিশাল একটি জায়গা যে করেছে, এটি শেখ হাসিনা করেছে। বক্তব্যের মাঝখানে ভুলে একবার বলে দিন যে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি যেখানে বাংলাদেশে ভাঙ্গাচুরা খাম্বা রেখে গিয়েছিলাম সেখানে সেই বাংলাদেশকে এত সুন্দর করেছেন, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমান, জনাব তারেক রহমান, আপনাকে আরো কিছু বিষয় জানাতে চাই, আপনি হয়তো জানেন না। আপনি কি জানেন তারেক রহমান যে আপনি যখন দক্ষিণবঙ্গে যাবেন, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, ওই অঞ্চলে যখন যাবেন ভোট চাওয়ার জন্য, যখন যাবেন বক্তব্য দিবেন, তখন অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে যখন ওই অঞ্চলে যাবেন তখন মাঝখানে একটি সেতু পড়বে। তারেক রহমান আপনি জানেন নাকি সেই সেতুটির নাম হচ্ছে পদ্মা সেতু। এটি শেখ হাসিনা করেছে। পদ্মা সেতুর উপরে উঠে যখন দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ যখন দেখবেন, তখন মনের অজান্তেই একবার শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে দিন। এটি শেখ হাসিনা করেছে। চ্যালেঞ্জ দিয়ে আপনারা ষড়যন্ত্র করেছিলেন, ইউনূস ষড়যন্ত্র করেছিলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উনি পদ্মা সেতু করেছিলেন। তারেক রহমান আরো কিছু বিষয় আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। আপনি জানেন নাকি তারেক রহমান যে আপনি যে নেতাকর্মীদেরকে 300 ফিটে নিয়ে আসছেন এবং আগামীকালকে যে নেতাকর্মীরা আপনার 300 ফিটে আসবে মেট্রো রেলে করে, বিভিন্ন জায়গা থেকে সহজেই চলে আসবে, এই মেট্রো রেল শেখ হাসিনা নির্মাণ করেছে। উনি শেখ হাসিনা বিদেশে পড়াশোনা করতেন, বিদেশে থাকতেন তার হাজবেন্ডের সাথে, সেই সুবাদে উনি যখন দেখেছেন বিভিন্ন সময় মেট্রো রেল দেখেছেন, তখন থেকে উনি স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশেও ঢাকাকে মেট্রো রেল করবে, যানজট কমাবে। তো জনাব তারেক রহমান, আপনি যখন মেট্রো রেলে উঠবেন অথবা আপনার নেতাকর্মীরা যখন মেট্রো রেলে করে জনসভায় আসবে, তখন তাদেরকে একটু ধন্যবাদ দিন যে শেখ হাসিনার মেট্রো রেলের কল্যাণী আপনারা কিন্তু এই সমাবেশে আসতে পেরেছিলেন। তারেক রহমান, আরো আপনাকে বলি, আপনি যে আজকে আপনার সমাবেশে যারা আসবে, যাদেরকে আপনি 4 ঘন্টা টোলমুক্ত করে দিয়েছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জনাব তারেক রহমান আপনি জানেন নাকি যে এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে? জাস্ট আপনাকে জানিয়ে দিলাম, এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে। সো মনের অজান্তেই শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দিয়ে দিন তারেক রহমান। তারেক রহমান আপনি জানেন নাকি আপনি যখন চট্টগ্রামে যাবেন, যখন আপনি কক্সবাজার, চট্টগ্রাম ওই অঞ্চলে যখন যাবেন, তখন আপনি একটি টানেল পাড়ি দিবেন, সেই টানেলটির নাম হচ্ছে কর্ণফুলী টানেল। জনাব তারেক রহমান আপনি কি জানেন যে এই টানেলটি কে নির্মাণ করেছে? এটি শেখ হাসিনা নির্মাণ করেছে। জনাব তারেক রহমান, আপনাকে আরো কিছু বিষয় আপনি স্মরণ করিয়ে দিতে চাই। আপনি যখন বাংলাদেশে যাবেন, আপনি তো বাংলাদেশকে অন্ধকারে রেখে আসছিলেন এবং ঢাকা থেকে সারা বাংলাদেশের সব জায়গায় ভাঙ্গাচুরা খাম্বা রেখে এসেছিলেন। সেই খাম্বা থেকে আপনি যখন ঢাকা হয়ে মাওয়া দিয়ে যখন ভাঙ্গাতে যাবেন, বিভিন্ন জায়গায় যখন যাবেন, যে এক্সপ্রেসওয়ে দেখবেন, তখন এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশে সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখবেন। আপনি জানেন সেই রাস্তাঘাট জনাব তারেক রহমান কে নির্মাণ করেছে? এটি শেখ হাসিনা নির্মাণ করেছে।
ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা হয়ে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে, এত সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ করেছে, এগুলো শেখ হাসিনা নির্মাণ করেছে। জনাব তারেক রহমানের একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে না দিলি যেটা হবে না, আপনি জানেন নাকি যে আপনি যখন বাংলাদেশকে রেখে এসেছিলেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খাম্বা, কিন্তু তার বা বিদ্যুৎ সংযোগ পায়নি, শুধু বাঙ্গাচুরা খাম্বাই রেখে এসেছিলেন। সেই খাম্বার যুগ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সারা বাংলাদেশে 100% বিদ্যুতায়ন করেছিল। জানেন না কি কে করেছে? এটা শেখ হাসিনা করেছে। এবং আপনার এই সমাবেশে যে যারা আশ্রয়ন প্রকল্পের যারা সুবিধা ভোগ করেছে, গৃহহীন যারা ছিল, তাদেরকে শুনলাম যে জোর করে বিভিন্ন জায়গা তাদেরকে আপনার সমাবেশে আনা হচ্ছে। সো এই যে তাদেরকে আনা হচ্ছে, আশ্রয়ন প্রকল্পের মানুষকে যে সুযোগ সুবিধা দিয়েছিল এই আশ্রয়ন প্রকল্পের মানুষকে, এই আশ্রয়ন প্রকল্প কে দিয়েছিল জানেননি? ইংল্যান্ডে দেখেন না যে আপনি যেখানে ছিলেন লন্ডনে, যারা গৃহহীন তাদেরকে ঘর দেওয়া হয়, তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় হোমলেসদেরকে। সো এইরকম ইংল্যান্ডের আদলে বাংলাদেশে গৃহহীনদের জন্য গভর্নমেন্ট নির্মাণ করেছিলেন। এটা কে নির্মাণ করেছে জানেন? আপনি জানেন নাকি তারেক রহমান? এটি শেখ হাসিনা নির্মাণ করেছিল। সো তারেক রহমান, আপনি জানেন নাকি বাংলাদেশের উন্নয়নের উপকার কে? বাংলাদেশের উন্নয়নের উপকার হচ্ছে শেখ হাসিনা। একটু জাস্ট আপনি বাংলাদেশে যাচ্ছেন অনেকদিন পরে, আপনি হয়তো বাংলাদেশকে ভাঙ্গাচুরা রেখে এসেছিলেন। এই উন্নয়ন যে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, এত সুন্দর বাংলাদেশ যে করেছে, তার নামটা একটু বলে দিলাম কে করেছে, আপনাকে স্মরণ করাই দিলাম। এই উন্নয়নগুলো করেছে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনকার আলোচনা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। আজ 25শে ডিসেম্বর 2025, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন নেতার এমন ইউটার্ন বা হুট করে ফিরে আসার সিদ্ধান্তটি যতটা না আবেগপ্রসূত, তার চেয়েও বেশি রাজনৈতিক ও কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। কি সেই রাজনৈতিক চাপ ও কৌশলগত প্রেক্ষিত, সেটা দেখা যাক। সারা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মূলে আছে ভারতীয় কূটনৈতিক চাপ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা, যার জন্য আপাত অপ্রত্যাশিত মনে হলেও এই রাজনৈতিক গতিপথ পরিবর্তন বা তারেক রহমানের আচরণের যে পরিবর্তন দেখা যাচ্ছে, এটা অস্বাভাবিক নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার একটি প্রকৃত ভূ রাজনৈতিক গল্প বলছে। ভূ রাজনৈতিক পট সেটা খুলে ধরছে। আবার বেশ কিছু বিশ্লেষক বলছেন ভারত একা নয়, তারেকের দেশে ফেরার পেছনে কাজ করছে আমেরিকার স্বার্থ রক্ষার বিষয়টিও। ভারত ও আমেরিকা যৌথ সহমতিতে তারেকের ফেরার ব্যবস্থা করেছে, এমনও বলছেন অনেকে। 6 অক্টোবর 2025-এ তারেক বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি দেশে ফিরছেন। তখন সেটা ছিল একটা সাধারণ ঘোষণা, একটা স্টেটমেন্ট, কিন্তু তিনি ফেরেননি। এর 7 সপ্তাহ ধরে চুপচাপ থাকার পর তিনি লেখেন গত 29শে নভেম্বর যে তিনি ফেসবুকে তার পোস্টে লেখেন, এক্সে হ্যান্ডেলে লেখেন, যে কোনো শিশুর মতো, ফেসবুকে লেখেন, যে কোনো শিশুর মতো সংকটের সময় আমার মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু খেয়াল করবেন এবারের কথাটা, কিন্তু অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই। এই বিবৃতিটি গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্টভাবে বলছেন যে তার ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই। একই সঙ্গে তিনি আরেকটা লক্ষ্য করার মতো কথাও বলেছেন, যেটা বেশিরভাগ পর্যবেক্ষকের দৃষ্টি এড়িয়ে গেছে। তিনি ওই পোস্টে লিখেছেন, অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই। এই কথার মধ্যে তিনি ইঙ্গিত দিলেন শুধু যে তার স্বাধীনতা নেই তা নয়, অন্যদেরও স্বাধীনতা নেই। এই অন্যরা নিশ্চিতভাবেই
বাংলাদেশের রাজনীতির সঙ্গেই আছেন, তাই তারেক বলেছেন ওই কথাটা। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি স্বাধীন রাজনীতি নয়, সবার টিকি বিদেশি পরাশক্তির কাছে বাঁধা। তখনই বোঝা গিয়েছিল মামলাপাতি সব মিটে গেলেও কারো সঙ্গে দর কষাকষি চলছে, তবে সমঝোতা হয়নি তখনও, তাই তারেক রহমান আসতে পারেননি। এরপর 16ই ডিসেম্বর তিনি বলেন 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। 29শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর এই প্রায় 2 সপ্তাহ সময়ে কি এমন ঘটলো যে তারেক নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন? গবেষণা প্রমাণ করে যে তারেক রহমানের বিলম্ব শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নয়, বরং ভারতের সাথে বিএনপির গোপন আলোচনার কারণেই দেরি হচ্ছিল। মানে মা অসুস্থ, তাকে দেখতে আসার জন্য তিনি ছুটে আসবেন সে পরিস্থিতি ছিল না। এরপরে মায়ের স্বাস্থ্য কি সত্যিই খারাপ ছিল, সে বিষয়টা পরে আসছে। 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ, এই বিশ্লেষণটা হচ্ছে যে মানি কন্ট্রোল বলে যে পত্রিকা, যে বড় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল, বিশ্বব্যাপী তার নাম আছে, সেই মানি কন্ট্রোলে সেখানে 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ স্পষ্ট লিখল, ভারত সরকারের সাথে একাধিক রাউন্ডের গোপন আলোচনা শেষ না হতে তারেক রহমানের লন্ডন থেকে ফেরার বিলম্ব ঘটছিল। বিএনপি নেতৃত্ব এবং ভারত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর পরেই তারেকের ফিরে আসার পথ স্পষ্ট হয়েছে। গ্লোবাল নামী মিডিয়া, ওই যে বললাম মানি কন্ট্রোল, তারা 24শে ডিসেম্বরে ওই প্রতিবেদনে কি লিখেছে আমি ইংরেজিটা, বাংলা তো আগে বলেই দিলাম, এরপরে ইংরেজিটা পড়ি। তারেক রহমান's return to Dhaka signals New Delhi's tacit understanding with a resurgent Bangladesh Nationalist Party and India's clear-eyed acceptance at long last of the impending reality of BNP taking up the reins of power after the elections in February. এর একদম এই কথাগুলোর বাংলা অর্থ হলো, তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন একটু পুনরুজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয়াদিল্লির অলিখিত বোঝাপড়া এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির ক্ষমতা গ্রহণের অবশ্যম্ভাবী বাস্তবতাকে ভারতের পক্ষ থেকে অবশেষে স্পষ্টভাবে মেনে নেয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেশকে জামায়াতে ইসলামীদের হাত থেকে বাঁচাতে, পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে এবং ভারতের জিওপলিটিক্যাল স্বার্থ রক্ষা করতে ভারত অবশেষে বিএনপিকে মেনে নিল এবং বিএনপিও কিছু সমঝোতার মাধ্যমে সেই মেনে নেওয়াকে স্বীকৃতি তারা মেনে নিতে বাধ্য হলো। তবে এই মেনে নেওয়া শর্ত সাপেক্ষে সমঝোতার পর খবরে প্রকাশ, দীর্ঘ আলোচনার শেষে হয়েছে সমঝোতা। কোথায় এই আলোচনা হয়েছিল? ভারতীয় কূটনীতিবিদরা তারেক রহমানের সাথে সরাসরি আলোচনা করেছেন লন্ডনে, আবার ভারতীয় কূটনীতিবিদরা ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার নেতৃত্বে বিএনপি সিনিয়র নেতৃত্বের সাথেও কাঠামোগত মত বিনিময় পরিচালনা করেছেন। কেন এই আলোচনা প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশ সম্পর্ক 2024 সালের আগস্টে শেখ হাসিনার চলে যাওয়ার পর, পদত্যাগের পর একেবারে ধসে পড়েছিল। পদত্যাগ তিনি করেননি, তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র, যিনি 15 বছর দেশ পরিচালনা করেছেন। তার জায়গায় এসেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে গঠিত, যেখানে জামায়াতে ইসলামের ভীষণ বড় রকমের প্রভাব রয়েছে। মোহাম্মদ ইউনূসের শাসনে ভারত যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিল,
কি সেই বিষয়গুলো? ভারত চায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ, তখন অ্যাভেলেবেল অল্টারনেটিভ, মানে আমার কাছে কোন ব্যবস্থাগুলো আমি পেতে পারি, সেই অ্যাভেলেবেল অল্টারনেটিভ ছিল একমাত্র বিএনপি। কিন্তু বিএনপির মধ্যেও ধর্মীয় ভাবনা ও পাকিস্তানি প্রেম আছে, তবে থাকলেও জামাতের তুলনায় অনেকটাই কম। সুতরাং আলোচনা চলছিল ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে ভারতের প্রত্যাশা পূরণ নিয়ে, যেন কঠোর ধর্মীয় মৌলবাদী পার্টি জামায়াতে ইসলামের থেকে দূরে থাকে বিএনপি। জামায়াত একই সঙ্গে তীব্র পাকিস্তানপন্থী দল, এবং সেই দল যেন ছলে বলে কৌশলে ক্ষমতায় না আসতে পারে বিএনপিকে সমর্থন দিয়ে সেটা নিশ্চিত করা। এতে স্বার্থ যে শুধু ভারতের তা নয়, ভারতের 4000 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে রয়েছে। গঙ্গা, তিস্তা এবং অন্যান্য নদীর জল ভাগাভাগি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে। সেই চুক্তির নবীকরণ বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বুঝলাম। কিন্তু এই যে সমঝোতা হলো, এই জন্য এত দীর্ঘ অপেক্ষা কেন? আগেই তো করে নেওয়া যেত। এর বড় কারণ সবকিছুর একটা সময় থাকে। জুলাই অভ্যুত্থানের থিতিয়ে যাওয়ার অপেক্ষা ছিল, একটা রিকভারি পিরিয়ড দেয়া, একই সঙ্গে ইউনূস সরকারের জনপ্রিয়তা একেবারে খাদের অতলে চলে যাওয়ার অপেক্ষা। কিন্তু এই সঙ্গে আরও একটা বড় কারণ ছিল, সেটা হলো ভারত শেষ পর্যন্ত সুদীর্ঘ বহু বছরের 54 বছরের মিত্র আওয়ামী লীগকে ত্যাগ করতে চায়নি। এখনো যে ত্যাগ করছে তা নয়, এটা বাস্তবতার নিরিখে একটা কৌশল গ্রহণ করা। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে ভারত আওয়ামী লীগের জন্য, নির্বাচন যাতে ইনক্লুসিভ হয় বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার চেষ্টা করেছে। সেই চেষ্টায় ভারত যে ব্যর্থ হয়েছে তা নয়, কিন্তু গোয়েন্দা সূত্র জানাচ্ছে এখন নির্বাচন হলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা খুব কম, কারণ দলের সাংগঠনিক অবস্থা মোটেই ভালো নয়। এই পরিস্থিতিতে বিএনপিকে পাশে নেওয়াটাই ভারতের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্তত এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো, কারণ দেশ একটা স্থিতিশীলতার দিকে যাবে। আবার এই সিদ্ধান্তে আমেরিকার সমর্থনও আছে। এরপরেই তারেক রহমানের বিএনপির সঙ্গে ভারতের দেয়া নেয়ার আলোচনা শুরু। এটা বোঝার জন্য তারেক রহমানের টাইম লাইনটা একবার দেখুন। 6 অক্টোবর তিনি ঘোষণা করলেন আমি ফিরছি। 29 নভেম্বর, প্রায় 7 সপ্তাহ পরে তিনি ঘোষণা করছেন আমি স্বাধীন নই। 26 মানে 4 সপ্তাহ 5 সপ্তাহ পর আমি স্বাধীন নই। আবার 1 ডিসেম্বর তিনি ঢাকা ট্রিবিউন পত্রিকা তারা রিপোর্ট করছে যে আন্তর্জাতিক কূটনৈতিক মাত্রা এবং কয়েকটি শক্তিশালী দেশ তারেকের ফেরা বিলম্বিত করছে, একটা খবর দিয়েছিল। কিন্তু তারপরে 16 ডিসেম্বর তারেক রহমান নিজে ঘোষণা করলেন, চূড়ান্ত সবুজ সংকেত দিলেন যে 25 ডিসেম্বর তিনি ফিরছেন। এই যে এতগুলো এই যে বিলম্ব, এই বিলম্বে হচ্ছে গোপন আলোচনার সময় ছিল। তারেক রহমান সেই গোপন আলোচনাগুলো কি, তারেক রহমান নিজেই স্বীকার করেছেন যে এই বিষয়টি সংবেদনশীল এবং বিস্তারিত শেয়ার করা যায় না। অর্থাৎ তাকে তো ভোট করতে হবে। এই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার অসুস্থতা কি সত্যি সত্যি অসুস্থতা, নাকি এটা তারেক রহমানকে দেশে আনার একটা রাজনৈতিক কভার? খালেদা জিয়া 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে। এটি সত্যিই গুরুতর। তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন, সেটাও মিথ্যে নয়। কিডনি ডায়ালিসিস করাচ্ছেন, মিথ্যে নয়। এবং তার অবস্থা সংকটজনক এবং ভঙ্গুর। কিন্তু সত্যি কি প্রকৃত অবস্থা তেমন ছিল? কতবার তো শোনা গেছে খালেদা জিয়া তিনি বেঁচে নেই, তার মৃত্যু ঘটেছে। তাহলে তারেক রহমান তো অবিলম্বে 1 নভেম্বরে ফিরে আসতে চেষ্টা করতেন, যখন খালেদা জিয়ার অবস্থা সবচেয়ে সংকটজনক ছিল বলে বলা হচ্ছে। পরিবর্তে তিনি 20 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেছেন, যখন তার নেতৃত্বের বিষয়টা অর্থাৎ ভারতের সাথে আলোচনাটা এগিয়ে গেছে।